এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 6 এর দ্বিতীয় ভিডিওতে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে ভিডিওতে আলোচনা শুরু হবে পদার্থের তাপীয় প্রসারণ টপিকটি নিয়ে। প্রথমত আমরা কঠিন পদার্থের প্রসারণ দেখব। আমরা জানি যে তাপ প্রয়োগ করলে কঠিন বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আসলে তিন দিকেই সমানভাবে প্রসারিত হয় বা তিন দিকে আসলে বড় হয়ে যায় বস্তুটা। তাহলে আমরা একটা এরকম তারের মতো নিতে পারি। তাহলে এই বস্তুকে আমরা যদি এখন তাপ দিই তাহলে দেখব সে আসলে লম্বা হয়ে গেছে। দ্যাট মিনস তার দৈর্ঘ্যে পরিবর্তন হয়েছে। আবার আমরা একটা আয়তকার বস্তু নিতে পারি। সে আয়তকার বস্তুতে তাপ দিলে আমি দেখতে পাচ্ছি সে যেমন দৈর্ঘ্যে বড় হচ্ছে ঠিক তেমনি সে প্রস্থেও আসলে বড় হচ্ছে। আবার ঠিক সেমভাবে আমরা যদি একটা ত্রিমাত্রিক বস্তু নিই বা একটা ঘনকাকৃতি বস্তু নিই এবং সেখানে তাপ দিই তাহলে আমরা দেখব এই বস্তুটা আসলে তিন দিকেই তিনটা ডাইমেনশনেই সে আসলে প্রসারিত হয়েছে। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটা ডাইমেনশনেই সে আসলে প্রসারিত হয়। তাহলে এইভাবে আমরা দৈর্ঘ্যের প্রসারণ দেখতে পারি, ক্ষেত্রফল প্রসারণ দেখতে পারি, ইভেন আয়তন প্রসারণও দেখতে পারি। তাহলে এই তাপমাত্রার সাথে সাথে যে আয়তনের যে পরিবর্তন বা ক্ষেত্রফলের যে পরিবর্তন বা দৈর্ঘ্যের যে পরিবর্তন, এটা একটা সম্পর্ক থাকা উচিত এবং সেই সম্পর্কটা কেমন সেটা আমরা দেখব। তাহলে মূলত যদি আমরা T1 তাপমাত্রায় কোনো বস্তুর দৈর্ঘ্য যদি L1 হয় এবং তাপমাত্রা বাড়াতে বাড়াতে তাপমাত্রা T2 করে ফেললে এরপরে যদি তার দৈর্ঘ্য বেড়ে L2 হয়ে যায় তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ মানে একটা কনস্ট্যান্টকে নিয়ে আসতে পারি। যেই কনস্ট্যান্টের মান হবে আমরা বলতে পারবো যে আগে ছিল L1 একটা দৈর্ঘ্য এবং তাপমাত্রা দিয়েছি T2 যার কারণে বস্তুর দৈর্ঘ্য হয়ে গেছে L2। তাহলে সেক্ষেত্রে একটা কনস্ট্যান্ট নিয়ে আসা যায় যেই কনস্ট্যান্টে উপরের দিকে থাকবে হচ্ছে আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন এবং নিচের দিকে থাকবে আমাদের তাপমাত্রার পরিবর্তন। তাহলে এই যে তাপমাত্রার সাথে বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে, এই দৈর্ঘ্যের পরিবর্তনটা তাপমাত্রার সাথে আমরা বলতে পারি সমানুপাতিক এবং এটা আসলে একটা বিকৃতি, রাইট? L2 মাইনাস L1, দ্যাট মিনস কতটুকু বড় হয়েছে আমার দৈর্ঘ্যটা, এটা হচ্ছে L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 মানে আদি দৈর্ঘ্য। তাহলে উপরের যে রাশিটা এটা কিন্তু আসলে বিকৃতি, আমরা বিকৃতি কিন্তু দেখেছি, আগের অধ্যায়েও দেখেছি। তাহলে বিকৃতি এবং নিচে কি দেখো তাপমাত্রার পরিবর্তন T2 মাইনাস T1 তাপমাত্রা দেওয়ার কারণে দৈর্ঘ্য L2 হয়ে গিয়েছিল এবং ইনিশিয়ালি তাপমাত্রা ছিল T1। তাহলে নিচে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। তাহলে বিকৃতি ডিভাইডেড বাই তাপমাত্রার পরিবর্তন, এটাকে আমরা বলছি একটা কনস্ট্যান্ট যেটার নাম দেওয়া হয়েছে আলফা, বা এটাকে আমরা বলতে পারি দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে আলফাকে আমরা আরেকটু সুন্দরভাবে বা এখান থেকে যদি একটু সিম্পলিফাই করে ফেলি ব্যাপারটাকে এরকম চলে আসে L2 ইকুয়াল টু L1 প্লাস আলফা ইন্টু L1 T2 মাইনাস T1। তাহলে আমরা চাইলে এই ইকুয়েশনটা মুখস্থ রাখতে পারি অথবা উপরেটাও মুখস্থ রাখতে পারি। উপরেটা মুখস্থ রাখাটাই আসলে আমার মনে হয় বেশি ভালো হবে তোমাদের জন্য বা সহজ হবে, কারণ উপরে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন আর নিচে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। আর এখান থেকে এই ফর্মুলাটা দিয়ে তুমি ডিরেক্ট L2 বের করে ফেলতে পারবা যে তোমার এমন একটা বস্তু রয়েছে যার দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে আলফা। তাহলে তাপমাত্রা যদি T1 থেকে T2-তে নিয়ে যাও তাহলে দৈর্ঘ্য পরিবর্তন হয়ে কতটুকু হবে তুমি ডিরেক্ট এই ফর্মুলা দিয়ে সেটা বের করে ফেলতে পারবা। ঠিক সেমভাবে আমাদের ক্ষেত্রফল বেড়ে যাওয়ার ক্ষেত্রেও আমরা চাইলে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি যে আগে ছিল A1, তাপমাত্রা ছিল T1, আমি তাপমাত্রা দিলাম T2, এবার হয়ে গেল তার ক্ষেত্রফল A2। তাহলে এই ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট নিয়ে আসা যায় যেটাকে আমরা বলি বিটা, বা যেটার নাম হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ সহগ। এবং সেক্ষেত্রেও এখানেও আসলে আমরা A2-র ইকুয়েশনটা নিয়ে আসতে পারি A1 প্লাস বিটা ইন্টু A1 T2 মাইনাস T1। এবং এক্ষেত্রে দেখো উপরে আসলে আমার ক্ষেত্রফলের পরিবর্তন নেওয়া হয়েছে, নিচে তাপমাত্রা পরিবর্তন নেওয়া হয়েছে। ঠিক সেমভাবে আমরা আয়তনের ক্ষেত্রেও একই রকমভাবে চিন্তা করতে পারি। T1 তাপমাত্রা ছিল, আয়তন ছিল V1, T2 তাপমাত্রা করেছি বাড়িয়ে আয়তন হয়ে গেছে V2। এখান থেকে আসলে একটা সহগ বা একটা কনস্ট্যান্ট নিয়ে আসা যায় যেটার নাম দেওয়া হয়েছে আয়তন প্রসারণ সহগ, বা এটাকে আমরা বলতে পারি গামা। এবং সেই গামাটা দিয়ে আমরা চাইলে V2 এর মান ডিরেক্টলি বের করে ফেলতে পারি। তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ দেখলাম, ক্ষেত্রফল প্রসারণ সহগ দেখলাম এবং আয়তন প্রসারণ সহগ দেখলাম, যাদেরকে আলফা, বিটা, গামা দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এবং এদের একক কী হবে তুমি বুঝতেই পারতেছো। উপরে যেহেতু বিকৃতি তো কোনো একক নাই, কারণ এটা আয়তন বাই আয়তন, যেটার কোনো একক নাই। কিন্তু নিচে আছে তাপমাত্রা, তাহলে অবশ্যই তাপমাত্রার একক আছে। তাপমাত্রার একক কি? কেলভিন। তাহলে আমাদের গামার একক কী হবে?
পার কেলভিন, ঠিক আছে, কেলভিনটা যেহেতু নিচে পার কেলভিন। এবং এক্ষেত্রে আমাদের যদি মাত্রা প্রকাশ করতে হয় যে মাত্রা কত, আলফা বিটা গামার মাত্রা কত, তাহলে আমরা জানি তাপমাত্রার মাত্রা হচ্ছে টি, তাহলে এটা আলটিমেটলি আলফা বিটা গামার মাত্রা হবে কি টি ইনভার্স 1। তাহলে এভাবে আমরা এই কনস্ট্যান্টগুলোকে নিয়ে আসতে পারি। এখন আমাকে একটা কোয়েশ্চেন করা হচ্ছে, দেখো যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দণ্ডের দৈর্ঘ্য 10 মিটার, তাহলে ইনিশিয়াল দৈর্ঘ্য দেওয়া আছে, ইনিশিয়াল তাপমাত্রা দেওয়া আছে। যদি বলা হয় 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা T2, দণ্ডটির দৈর্ঘ্য বেড়ে এত মিটার হয়ে গেছে, তাহলে L2 দেওয়া আছে। বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগের মান কত, মানে আলফা কত। আমরা ডিরেক্ট আলফার ইকুয়েশন দিয়ে সিম্পলি সবগুলো মান বসিয়ে আলফার মানটা কিন্তু নিয়ে আসতে পারি। এবং এক্ষেত্রে দেখেছো যে একক দেওয়া হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস, একই কথা। এখানে আমরা এখন একটু সম্পর্ক নিয়ে আসার চেষ্টা করব। এই যে আমরা আলফা দেখলাম, বিটা দেখলাম, গামা দেখলাম, এই তিনটার মাঝখানে কি কোনো রিলেশন আছে কিনা সেটা এস্টাবলিশ করার চেষ্টা করব। তাহলে চিন্তা করে নাও যে আমার কাছে একটা আয়তাকার বস্তু আছে, তাহলে সেই আয়তাকার বস্তুর ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল সমান সমান কি বলতে পারি, আমরা কিন্তু ক্ষেত্রফল সমান সমান বলতে পারি দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, রাইট? দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্যকে আমরা ক্ষেত্রফল বলতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এর যে ফর্মুলাটা শিখেছিলাম ক্ষেত্রফলের, A2 = A1 প্লাস বিটা ইন্টু A1 T2 - T1, আমরা চেষ্টা করব এই এ দিয়ে বা এই বিটা দিয়ে আমাদের দৈর্ঘ্যের সাথে যে আলফাটা রিলেটেড, দৈর্ঘ্যের সাথে যে দৈর্ঘ্য প্রসারণ সহগটা আলফাটা রিলেটেড, সেই আলফাকে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে সেক্ষেত্রে আমরা কি করলাম, A2কে বললাম হচ্ছে L2 স্কোয়ার। কেন? কারণ A2 হচ্ছে একটা ক্ষেত্রফল এবং এটা হচ্ছে অবশ্যই আমার দৈর্ঘ্যটা বেড়ে যেটা হয়েছে সেটা। তাহলে একটা ইনিশিয়াল চিন্তা করতে পারো, একটা বস্তু ছিল, ইনিশিয়াল একটা বস্তু ছিল, তাহলে সে বস্তুটার দৈর্ঘ্য L এবং প্রস্থ L বা L1 আদি দৈর্ঘ্য প্রস্থ। তাহলে যখন সে প্রসারিত হয়ে গেছে তখন কি হবে, তার দৈর্ঘ্য বড় হবে, প্রস্থ বড় হবে, তাহলে এটা বড় হয়ে L2, এটা বড় হয়ে L2 হয়ে গেল। তাহলে এখন তার যে পরের ক্ষেত্রফল, এটা হচ্ছে A1, এটা হচ্ছে A2। তাহলে তাপমাত্রা দেওয়ার পরে যে তার ক্ষেত্রফলটা হলো সেটা কত হবে, L2 × L2 বা L2 স্কোয়ার। তাহলে আমরা A2 সমান সমান বলতে পারি L2 স্কোয়ার। দেখো A2 সমান সমান L2 স্কোয়ার, বা আমরা বলতে পারি এটা হচ্ছে একটা বর্গাকার বস্তু। তাহলে L2 স্কোয়ার, এবং আমরা L2 সমান সমান তো জানি ফর্মুলা, L1 প্লাস আলফা L1 T2 - T1। তাহলে L2 স্কোয়ার মানে পুরাটার উপর স্কোয়ার। তাহলে স্কোয়ারের সূত্র আমরা দিলাম যে স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার, ফর্মুলা অ্যাপ্লাই করলাম। দেখা যায় আবার এখান থেকে আমি চাইলে এই A1 সমান সমান, দেখো আদি ক্ষেত্রফল এটা কত হবে, L1 × L1। তাহলে আমি চাইলে এই যে L1 স্কোয়ার আছে এখানে, এই L1 স্কোয়ারকে আমি চাইলে A1 লিখতে পারি না, আমি কিন্তু চাইলে আদি ক্ষেত্রফলটা লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে আমি কি করলাম, জাস্ট এখানে যেখানে যেখানে L1 ছিল সেখানে, বা L1 স্কোয়ার ছিল সেখানে আমি A1 নিয়ে আসলাম। তাহলে এখন কিন্তু বোঝাই যাচ্ছে এটা একটা দ্বিঘাত সমীকরণ, রাইট? আলফা স্কোয়ারের বা আলফার একটা দ্বিঘাত সমীকরণ। এবং এখানে ক্লিয়ারলি আমাদের আলফার মান নর্মালি কিন্তু খুব ছোট হয়। তোমরা যে চার্ট দেখবা বিভিন্ন বইয়ে, বা এই যে দৈর্ঘ্য প্রসারণ সহগ, এটার মান কিন্তু নর্মালি খুব ছোট হয়। তাহলে আলফার মান কিন্তু এমনিতেই ছোট, তারপরে আবার আলফা স্কোয়ার দিলে এর মান আরও অনেক বেশি ছোট হয়ে যায়। যেমন তোমরা তো জানো যে 1/4 এর মানটা কিন্তু ছোট, রাইট? 0.25। তো এটাকে যদি স্কোয়ার করে ফেলা হয় তাহলে কিন্তু মানটা আসলে আরও অনেক ছোট হয়ে যায়, 1/16 হয়ে যায়। তাহলে ছোটো মানকে স্কোয়ার করলে সেটা আরও বেশি ছোট হয়ে যায়। তাহলে আলফা এমনিতেই ছোট, তাকে আবার স্কোয়ার করা হচ্ছে, তাহলে আরও বেশি ছোট হয়ে যায়। তাহলে উপরের এই যে সমীকরণটা আমরা দেখছি, এই সমীকরণের মধ্যে আলফা স্কোয়ারের মানটা অনেক ছোট। তো এই ছোটোটা দিয়ে কোনো কিছুকে গুণ করলে সেটা আলটিমেটলি ছোটোই হয়ে যায়। তো এই জন্য দেখা যায় যে তুমি চাইলে এই পুরো মানটাকে বাদ দিয়ে দিতে পারো, এই ইকুয়েশন থেকে পুরো মানটাকে বাদ দিয়ে দিতে পারো, কারণ মানটা আসলে অনেক ছোট। তাহলে আমাদের থাকবে A2 = A1 প্লাস 2 আলফা A1 × T2 - T1। তাহলে এখন আমাদের ফাইনালি যেটা পেলাম A2 = A1 প্লাস 2 আলফা A1 T2 - T1। কিন্তু আমরা আবার জানি A2 সমান সমান কত, A1 প্লাস বিটা ইন্টু A1 T2 - T1 ক্ষেত্রফলের সূত্র। তাহলে দেখো তো এই দুটোকে কম্পেয়ার করলে কোন জায়গায় চেঞ্জ আসতেছে, আমাদের এই জায়গায় যেখানে 2 আলফা, এই জায়গায় হচ্ছে সেটা বিটা। তাহলে কিন্তু আমরা এখান থেকে সিদ্ধান্তে উপনীত হতে পারি বিটা = আসলে 2 আলফা।
তাহলে এটা আমরা ক্ষেত্রফল প্রসারণ সহগের সাথে দৈর্ঘ্য প্রসারণ সহগের সম্পর্কটা পেয়ে গেলাম। বা এখান থেকে তুমি বলতে পারো আলফা ইকুয়াল টু আসলে β/2। ঠিক আছে, দৈর্ঘ্য প্রসারণ সহগ ক্ষেত্রফল প্রসারণ সহগের অর্ধেক। ঠিক সেমভাবে আমরা এখন আয়তন চিন্তা করতে পারি যে আয়তন সমান সমান কী করা যায়। একটা যদি ঘনক আকৃতি বস্তু হয় যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা কি বলতে পারবো, আমরা আলটিমেটলি বলতে পারবো যে আদি আয়তন V1 সমান সমান আসলে কি L1 কিউব দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, আর V2 সমান সমান কত L2 কিউব। এটা কিন্তু বলা যাবে। তাহলে সেক্ষেত্রে V2 ইকুয়াল টু আসলে আলটিমেটলি যে L2 কিউব, সেই L2 এর জায়গায় আমরা জানি L2 হচ্ছে L1 প্লাস আলফা L1, তো L2 এর ফর্মুলা বসালাম, কিউব করলাম। তো কিউব করলে আলটিমেটলি এখানে বিশাল একটা সূত্র চলে আসে, এবং এই বিশাল সূত্রের মধ্যে প্রথম জায়গায় আলফা থাকে, পরের জায়গায় আলফা কিউব থাকবে, আলফা স্কোয়ার থাকবে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আলফা স্কোয়ার আলফা কিউব যুক্ত যে রাশিগুলো আসবে, যেহেতু এটা কিউব, a প্লাস বি হোল কিউবের ফর্মুলা a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো দেখা যাবে এখানে পরের যে রাশিগুলো আসবে সেই রাশিগুলোর মধ্যে আলফা স্কোয়ার থাকবে এবং আলফা কিউব থাকবে। আমরা তো বলেছি আলফার মান এমনিতেই ছোট, সেখানে আলফা স্কোয়ার করলে আরও ছোট হয়ে যাবে, আলফা কিউব করলে তো আরও অনেক বেশি ছোট হয়ে যাবে। তাহলে আলফা স্কোয়ার আলফা কিউব এই রাশিগুলোকে আমরা বাদ দিয়ে দিব, কারণ অনেক ছোট মান। তাহলে আলটিমেটলি আমরা পেলাম V2 ইকুয়াল টু L1 কিউব প্লাস 3 আলফা L1 কিউব এটা। এখন আমরা V1 সমান সমান কী বলেছিলাম, এই যে V1 সমান সমান আদি দৈর্ঘ্যের কিউব। তাহলে এখানে L1 কিউবকে V1 লেখা যাবে, L1 কিউবকে V1 লেখা যাবে। তাহলে আমরা আলটিমেটলি বলতে পারবো V2 ইকুয়াল টু V1 প্লাস 3 আলফা V1 T2 মাইনাস T1। এবং আলটিমেটলি আমরা V2 এর আরেকটা সমীকরণও জানি আগে থেকে গামা দিয়ে, তাহলে V2 এর আরেকটা গামা দিয়ে সমীকরণ জানি। তাহলে এই ক্ষেত্রে দেখো তো কোন জিনিসটা মিলতেছে বা মিলছে, সব কিছু মিলে যাচ্ছে, জাস্ট এখানে হচ্ছে মিলতেছেন। তাহলে আমরা বলতে পারবো গামা ইকুয়াল টু 3 আলফা। তাহলে এখান থেকে আমাদের সম্পর্কটা পেলাম গামা ইকুয়াল টু 3 আলফা, বা এখান থেকে তুমি বলতে পারো আলফা ইকুয়াল টু আসলে গামা বাই 3। দৈর্ঘ্য প্রসারণ সহগ আয়তন প্রসারণ সহগের 3/1 তাহলে আলটিমেটলি আমরা যে তিনটা সম্পর্ক সেটা কিন্তু এখানে পেয়ে যাই। দৈর্ঘ্য প্রসারণ সহগ একা, দৈর্ঘ্য প্রসারণ সহগ সমান সমান ক্ষেত্রফলের অর্ধেক, আবার সেটা সমান সমান আয়তনের 3/1। জিনিসটা এভাবে চিন্তা করলেও হয় না, ক্ষেত্রফল যেহেতু দৈর্ঘ্যের স্কোয়ার বা দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ ক্ষেত্রফলের 2/1। আবার গামা যেহেতু আয়তন মানে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য মানে 3টা দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ গামায়ের 3/1। এভাবে চিন্তা করলেও কিন্তু আলফা বিটা গামার সম্পর্কটা তুমি মনে রাখতে পারো সহজে। পদার্থের তাপীয় প্রসারণটা যদি এখন একটু দেখতে চাই, বা এই ব্যাপারটা কি হচ্ছে, নর্মালি আমরা ডেন্টিস্টের কাছে কিন্তু প্রায়ই যাই, এবং ডেন্টিস্টের কাছে অনেকে যে সমস্যাটা নিয়ে যায় যে তাদের দাঁতের মাঝখানে অনেক বেশি ফাঁকা থাকে। তো সেই ফাঁকাগুলো ভরাট করার জন্যে ডাক্তার অবশ্যই এখানে কিছু দিয়ে, একটা ধাতু দিয়ে বা কোনো একটা কিছু দিয়ে এখানে ফিল আপ করে দেয়, না দাঁতগুলো ফিল করে দেয়। তাহলে এই যে আমার আলটিমেটলি ধাতু দিয়ে দাঁতকে ফিল করা হচ্ছে, এখন তুমি চিন্তা করে দেখো যে তোমার দাঁত এবং এই যে ধাতু রয়েছে, এই দুইটার যদি তোমার প্রসারণ সহগ সেম না হয়, বা একই রকম প্রসারিত না হয়, বা একই রকম সংকুচিত না হয়, তাহলে কি হবে? ধরো তুমি ঠান্ডা কিছু খেয়েছো বা গরম কিছু খেয়েছো, এতে কি হবে, আমাদের যে বস্তুটা আছে এখানে যেই ধাতু দিয়ে তোমার দাঁতকে ফিল করা হয়েছে, তো সেই বস্তুটাও প্রসারিত হবে, দাঁতও প্রসারিত হবে। কিন্তু দেখা যাবে দাঁত কম প্রসারিত হয়, এটা বেশি প্রসারিত হয়। আবার তুমি কোনো ঠান্ডা কিছু খেয়েছো, তাহলে দাঁত যেরকম সংকুচিত হবে, এই বস্তুটা ততটুকু সংকুচিত হবে না। যার কারণে এই সংকোচন প্রসারণের তারতম্যের কারণে দেখা যাবে বস্তুটা কী হবে, দাঁত থেকে খুলে চলে আসবে। তাহলে এই জিনিসটা থেকে বা এই প্রবলেমটা থেকে রক্ষা পাওয়ার জন্য কি করা হয়, এমনভাবে ডিজাইন করা হয় বা এমনভাবে একটা বিশেষ পদার্থ দিয়ে ফিল করা হয় যাতে এই পদার্থটা এবং তোমার দাঁত এই দুইটার সংকোচন প্রসারণ একই রকম হয়, যাতে করে গরম বা ঠান্ডা খেলে তোমার দাঁতের সাথে সাথে এই বস্তু সমান তালে সংকোচন বা প্রসারণ হতে পারে, এবং যার কারণে কি হবে না, তোমার দাঁত থেকে এই বস্তুটা খুলে পড়বে না। তাহলে এভাবে কিন্তু আমরা এই বিশেষ পদার্থের প্রসারণটা দিয়ে আমরা আলটিমেটলি, বা প্রসারণটা ঠিক করে ফিক্স করে একদম দাঁতের মতো করে ব্যবহার করলে আমার এই কাজটা কি হচ্ছে, ইজি হয়ে যাচ্ছে। নাহলে কিন্তু
আমাদের দাঁতের ফিল আপটা বা ফিল যে আমরা করব সেটা কিন্তু আসলে থাকবে না, স্থায়ী হবে না, সেটা বের হয়ে চলে আসবে। এরপর আমরা যদি একটা প্রবলেম দেখি যে কাচের গ্লাসে গরম পানি ঢাললে গ্লাসটা ফেটে যায়। তোমরা নর্মালি কিন্তু প্রায় এটা হয়তো মাঝে মাঝে হলেও অ্যাক্সিডেন্টালি হলেও তোমরা কিন্তু নোটিস করার কথা যে গরম পানি তুমি যদি ঢালো হঠাৎ করে ফেটে যায়। তো এটা কেন ফেটে যায়? তো এটা ফাটার কারণ হচ্ছে তুমি যেখানে পানিটা ঢেলেছো হঠাৎ করে দেখা যায় ওই জায়গায় তাপমাত্রা বেড়ে যায় আর ওই জায়গাটার প্রসারণ মানে বেশি প্রসারিত হয়ে যায়। তাহলে কাচের বাইরের অংশটা কম প্রসারিত হবে আর যেখানে পানি ঢেলেছো গরম পানি সেখানে বেশি প্রসারিত হবে, যার কারণে কী হবে, এই যে আমার কাচের গ্লাসটা কী হবে, এইভাবে ফেটে যাবে। তো কাচের গ্লাসটা যত মোটা হবে ব্যাপারটা তত ইজিলি ঘটবে বা ইজিলি কাচের গ্লাসটা ভেঙে যাবে। কারণ সেক্ষেত্রে কাচের গ্লাস চিন্তা করে দেখো এরকম পুরু, হ্যাঁ মোটা মনে করো কাচের গ্লাসটা এরকম পুরু, তাহলে তুমি তো গরম পানি ঢেলেছো এখানে, তাহলে এই পৃষ্ঠটা কী হবে, প্রসারিত হবে, কিন্তু এই পৃষ্ঠটা তো প্রসারিত হবে না, যার কারণে সংকোচন প্রসারণের তারতম্যের কারণে গ্লাসটা ভেঙে যাবে। ঠিক সেমভাবে এখানে আরেকটা কোয়েশ্চেন দেওয়া আছে, সোনার ঘনত্ব আমাদের কাছে আছে এবং দৈর্ঘ্য প্রসারণ সহগ আমরা জানি, তাহলে তাপমাত্রা যদি 100 ডিগ্রি সেলসিয়াস বাড়াই তাহলে ঘনত্ব কত হবে? তো ঘনত্বের ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি ρ = m/v। তাহলে এই যে তাপমাত্রা বাড়তেছে, তাপমাত্রা বাড়লে কি বস্তুর ভর বাড়ে বা ভর কমে? ভর কিন্তু কমে না, জাস্ট যেটা হয় যে আমার আয়তনটা বাড়ে কমে। তাহলে অবশ্যই যেহেতু তাপমাত্রা বাড়ানো হচ্ছে আয়তন চেঞ্জ হবে আর আয়তনের সাথে ঘনত্বও চেঞ্জ হবে। তাহলে এই ঘনত্বগুলো আমাদের বের করতে হবে যে চেঞ্জ হয়ে কতটুকু হচ্ছে। ধরে নিই আমার আয়তন হচ্ছে v, ভর হচ্ছে m। তাপমাত্রা বাড়ালে ভর 1 থাকলেও ভর mই রয়ে যাবে, কিন্তু আমার আয়তনটা বেড়ে চিন্তা করো v' হয়ে গেল। তাহলে সেই v' কত হবে? v + গামা × v T2 - T1। তাহলে আমাকে গামাটা বের করতে হবে, কিন্তু গামা তো আমরা যেহেতু আয়তন চিন্তা করছি আয়তন প্রসারণ সহগ তো জানি না। তাহলে সেক্ষেত্রে কীভাবে সলভ করা যায়? এটা সলভ করা যাবে ওই যে আমরা গামার সাথে কিন্তু আলফার যে সম্পর্ক সেটা কিন্তু জানি যে গামা = 3α। তাহলে এই গামার জায়গায় 3α বা দৈর্ঘ্য প্রসারণ সহগ ব্যবহার করে আমি আয়তন বের করে ফেলতে পারছি। তাহলে সে আয়তন বের করে ফেললাম, v', আলফার মানটা জানা আছে, আলফার মান বসাই দিলাম। সিম্পলি আলটিমেটলি আমরা v' = v × সামথিং একটা মান পেয়ে গেলাম। ঠিক আছে, আদি আয়তনের একটা মান পেয়ে গেলাম। এখন জাস্ট তুমি কি করবে, ρ' পরিবর্তিত ঘনত্ব সমান পরিবর্তিত আয়তন, জাস্ট আয়তনটা বসাই দিলা। এখানে m/v এটাকে আমরা শুধু ইনিশিয়াল রো রিপ্রেজেন্ট করতে পারি বা শুধু রো দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এবং শুধু রো এর মান তো আমাদের কাছে দেয়াই আছে। তাহলে সেই শুধু ঘনত্ব ব্যবহার করে আমরা আলটিমেটলি ρ' বা ঘনত্ব পরিবর্তিত হয়ে কতটুকু হবে সেটাও বের করে ফেলতে পারলাম। তাহলে এরপর আমাদের আরেকটা কোয়েশ্চেন করা হচ্ছে, যদি আরও 1000 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয় সোনার তাপমাত্রা তাহলে কি হবে? তাহলে আমরা কিন্তু নর্মালি জানি সোনার গলনাঙ্ক হচ্ছে 1064 ডিগ্রি সেলসিয়াস, এবং এটা তোমাদের বইয়ে চার্ট দেয়া থাকার কথা। আর যদি কখনো কোয়েশ্চেনে দেয়া নাও থাকে অবশ্যই মনে করবে, তাহলে তো সেটা অ্যান্সার করা যাবে না, বাট বেশিরভাগ ক্ষেত্রে কোয়েশ্চেনে এই জিনিসগুলো দেয়া থাকবে। তাহলে এই ক্ষেত্রে সোনার গলনাঙ্ক 1064 ডিগ্রি সেলসিয়াস, অলরেডি তুমি 100 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়েছিলা, তাহলে সেক্ষেত্রে কিন্তু 110 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক না? 1100 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে, কিন্তু আমরা জানি সোনার গলনাঙ্ক 1064 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওই তাপমাত্রাতে যাওয়ার আগে আসলে কি হবে, আমার সোনাটা গলে যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে পদার্থের তাপীয় প্রসারণ। এবার তরল পদার্থের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করে দেখি যে তরল পদার্থ কিভাবে প্রসারিত হয়। তরল পদার্থের তো আসলে দৈর্ঘ্য বা ক্ষেত্রফল নাই, ঠিক না? তাহলে কী হবে, তার আয়তন আছে, আর আয়তন থাকলে তার শুধু আয়তনই প্রসারণ ঘটবে। এবং আয়তন প্রসারণের ক্ষেত্রে যে ব্যাপারগুলো লক্ষ্য করতে হয় বা লক্ষণীয় সেটা হচ্ছে যে প্রসারণ সহগ মাপতে চাইলে যখন তরলটিকে উত্তপ্ত করার চেষ্টা করা হয় তখন স্বাভাবিকভাবে পাত্রটিও উত্তপ্ত হয়ে ওঠে এবং পাত্রটিরও একটি প্রসারণ হয়। তাহলে এই যে তরল পদার্থকে তুমি একটা পাত্রে রাখবা এবং সেই পাত্রটা গরম করবা, তখন দেখা যাবে তরল তো নিজে নিজে প্রসারিত হবে এই তাপমাত্রার কারণে, কিন্তু সাথে সাথে সে পাত্রটিও আসলে প্রসারিত হবে, যার কারণে এখানে একটা কন্ট্রাডিকশন বা একটা কনফিউশন তৈরি হবে। সে কনফিউশনটা কি বা কীভাবে দূর করা যায় একটু পরে আমরা দেখব। তাহলে এই যে আমাদের কাজ, তরলটা যে পাত্রে রেখেছিলাম, তাহলে সেক্ষেত্রে
পাত্রে তরল যে প্রসারণ দেখা যায় সেটা সত্যিকারের প্রসারণ না। আমরা আলটিমেটলি যে প্রসারণটা দেখব সেটা সত্যিকারের হবে না, কারণ সেখানে তো পাত্রর প্রসারণও আছে, সেটাকেও বিবেচনা করতে হবে। তাহলে যেটা আমরা পাবো সেটাকে বলা হচ্ছে আপাত প্রসারণ। তাই কাজেই প্রকৃত প্রসারণ বের করতে হলে পাত্রের প্রসারণ ব্যাপারটা সবসময় আমাদের মনে রাখতে হবে বা কনসিডার করতে হবে। সাধারণত তরলের প্রসারণ কঠিন পদার্থের প্রসারণ থেকে বেশি হয়, যেহেতু পানি বা লিকুইডটা কিন্তু বেশি প্রসারিত হয়, ঠিক না, কঠিনের থেকে। তাহলে সেক্ষেত্রে তরলের প্রসারণ কঠিনের থেকে বেশি হবে। আর যদি না হতো তাহলে সেক্ষেত্রে আপাত প্রসারণ না হয় তুমি যেটা পেতা সেটা হচ্ছে আপাত সংকোচন। একটু পরেই সেটা ব্যাখ্যাটা আমরা দিব। তাহলে তরল পদার্থের প্রসারণের সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে থার্মোমিটার। যে থার্মোমিটার আমরা জানি তাপমাত্রা দিলে কি হয়, এই লিকুইডটা প্রসারিত হয়ে আলটিমেটলি উপরে ওঠে এবং সেখান থেকে আমরা কি করি, এই রিডিংগুলো দেখে দেখে তাপমাত্রাটা বের করতে পারি। এবং এটা আসলে এই তরলের প্রসারণটা ব্যবহার করেই এই স্কেলটা বানানো হয়েছে। তাহলে সেক্ষেত্রে প্রকৃত এবং আপাত প্রসারণের ব্যাপারটা একটু ক্লিয়ার করে ফেলি আমরা। চলো, পাত্রের প্রসারণটুকু বিবেচনায় রেখে তরলের প্রসারণ বের করা হলে সেটাকে আমরা বলি আপাত প্রসারণ। তাহলে আমাদের পাত্রের প্রসারণ হলো, তার সাথে সাথে আলটিমেটলি আমরা ফাইনাল একটা প্রসারণ পেলাম যেটাকে আমরা আপাত প্রসারণ বলছি। তাহলে পাত্রের প্রসারণটুকু বিবেচনায় না রেখে যেটা পাওয়া যাবে সেটা আপাত, আর বিবেচনায় রেখে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে প্রকৃত প্রসারণ, তবে বা সত্যিকার প্রসারণ। চলো আমরা ব্যাপারগুলো দেখি। ধরো এখানে আমাদের একটা টিউব আছে বা একটা নল আছে, একটা নলের মধ্যে বা টিউবের মধ্যে আমরা তরল নিয়েছি এবং এখানে যে নলটা উপরে দেখা যাচ্ছে এটা খুব সরু একটা নল, ঠিক আছে। তাহলে এখন তরল তাপমাত্রা যতটুকু আছে বা ইনিশিয়াল অবস্থায় যতটুকু আছে সেটাকে আমি মার্ক করলাম 1 নম্বর পয়েন্ট দিয়ে, সেটা হচ্ছে এ। তাহলে সরু নল বিশিষ্ট কাচের বাল্বের মধ্যে এই দাগ পর্যন্ত তরলে ভর্তি করে যদি বাল্বটিকে গরম করা হয়, তাহলে এখানে এই দাগ পর্যন্ত ভর্তি করে গরম করা শুরু করেছে। তাহলে আমরা প্রথমে দেখব তরলের উচ্চতা বিতে নেমে এসেছে। তাহলে প্রথমে দেখা যাবে যে এই দেখো হাইট কমে গেছে। এখন বলবো ভাইয়া কমে গেল কিভাবে তরলের উচ্চতা? সেটা কমে গেছে কারণ তাপ দেওয়ার পর তরলটির তাপমাত্রা বাড়ার আগে বাল্বের তাপমাত্রা বেড়ে যাবে। তার মানে এই যে বাল্বের মধ্যে তুমি লিকুইডটা রেখেছিলা, তাহলে সেই বাল্বের কী হবে, তাপমাত্রা আগে বেড়ে যাবে এবং বাল্বটা বড় হয়ে যাবে। তাহলে বাল্বটা বড় হলে কী হবে, পানি আগে যেটা ছিল সেটা নিচে নেমে যাবে না, কারণ বাল্ব বড় হয়ে গেছে, তাহলে একটুখানি নিচে নেমে যাবে, ঠিক আছে, বা বলা যায় বাল্বটা একটু বড় হয়ে যাচ্ছে। এরপর আস্তে আস্তে যত তাপ দিব তখন কী হবে, আস্তে আস্তে লিকুইডটা গরম হওয়া শুরু করবে এবং আলটিমেটলি লিকুইডের প্রসারণ শুরু হবে এবং একটা সময় দেখা যাবে এই লিকুইডটা প্রসারিত হয়ে 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 এ পার করে সিতে চলে গেছে, এ পার করে সিতে চলে যাবে, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে আমরা বলতে পারি প্রস্থচ্ছেদকে যদি এ বি উচ্চতা দিয়ে গুণ করি, তাহলে নলের এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা জানি, বা এটাকে আমরা এ চিন্তা করতে পারি ক্ষেত্রফল। সেটাকে যদি আমরা এ বি হাইট দিয়ে গুণ করি, এ থেকে বি হাইট পর্যন্ত গুণ করি, তাহলে আমরা যেটা পাবো, ক্ষেত্রফলকে হাইট দিয়ে গুণ করলে আমরা জানি আয়তন পাবো। আর এই আয়তনটাকে আসলে বলা হচ্ছে পাত্রের প্রসারণ। বি দিয়ে বেইজ বোঝানো হচ্ছে, এটা একটা বেইজ, হ্যাঁ। তাহলে এই বেইজের একটা প্রসারণ আমরা পাবো, কারণ ইনিশিয়ালি এখানে ছিল, পানি কমে এখানে চলে গেছে। তাহলে কতটুকু পানির আয়তন কমেছে সেটাই হচ্ছে আমার পাত্রের আয়তন যতটুকু বেড়েছে তার সমান। তাহলে এই ভিবিটা হচ্ছে পাত্রের আয়তন। আর আমরা যদি এখন বিসি উচ্চতাকে গুণ দিই, তাহলে এই ক্ষেত্রফলকে যদি আমি এবার বিসি, একদম বি থেকে সি এই উচ্চতা দিয়ে গুণ করি, তাহলে আমি কী পাবো, ফাইনালি লিকুইড এখানের থেকে আলটিমেটলি সি পর্যন্ত গিয়েছে। তাহলে ফাইনাল লিকুইডটা কতটুকু প্রসারিত হয়েছে, তার আয়তন কতটুকু, সেটা হচ্ছে ক্ষেত্রফল ইন্টু বিসি। তাহলে এটা হচ্ছে আমাদের তরলের প্রকৃত প্রসারণ, এল দিয়ে ভি এল বা লিকুইড বোঝানো হচ্ছে। তাহলে আলটিমেটলি আপাত প্রসারণ কোনটা, আপাত প্রসারণ হচ্ছে এ থেকে সি, ঠিক না। এই পুরো ঘটনাটা তুমি যদি একদম সার্বিকভাবে লক্ষ্য করো, ইনিশিয়ালি তোমার পানি ছিল বা তরল ছিল 1-এ, এখন তরল আছে 3-তে। তাহলে তোমার মনে হবে হয়তো পানিটা এতটুকু প্রসারিত হয়েছে, কিন্তু আসলে কিন্তু এতটুকু না। তাহলে এই যে এতটুকু প্রসারণ, এটাকে আমরা বলতে পারি আপাত প্রসারণ, ঠিক আছে, বা ভি অ্যাপারেন্ট বলা হচ্ছে। তাহলে আপাত প্রসারণ সমান সমান আমরা বলতে পারি যে প্রকৃত প্রসারণ পুরাটা মাইনাস হচ্ছে আমার পাত্রের যে আয়তন আছে সেটা। তাহলে আমার এই আপাত আয়তন, হ্যাঁ, বা আপাত প্রসারণ ভি এ
এটা আমরা বলতে পারি এই যে পুরো যে আমার আয়তন আছে সেটা হচ্ছে VL লিকুইডের আয়তন মাইনাস হচ্ছে ছোট একটা আয়তন যেটা হচ্ছে পাত্রের আয়তন ছিল সেটা হচ্ছে VB। তাহলে আমরা আপাত প্রসারণ আর VB পাত্রের প্রসারণ এই দুইটাকে যোগ করলে আমি পুরো তরলের প্রসারণ পাবো, বা এখান থেকে VA সমান সমান VL মাইনাস VB এটাও বলা যায়। তাহলে এভাবে আপাত এবং প্রকৃত প্রসারণের ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। গ্যাসের প্রসারণের ব্যাপারটাও আলটিমেটলি দেখা যায় যে গ্যাসের তো আসলে নির্দিষ্ট আকার আকৃতি নাই, সেজন্য গ্যাসের আয়তন নিয়ে আসলে আলোচনা করা হয়, ঠিক আছে। এবং আমরা জানি যে গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেটা সেই পাত্রের আয়তন দখল করে নেয়। তাহলে সেক্ষেত্রে তুমি বড় পাত্রে রাখছো, বড় পাত্রে আয়তন দখল করছে, ছোট পাত্রে রাখছো, ছোট পাত্রে আয়তন দখল করছে, তাহলে তো আমরা আয়তন প্রসারণও বের করতে পারছি না। ব্যাপারটা কি? তাহলে কিভাবে ক্যালকুলেশন করা যায়? তাহলে এই যে একই পরিমাণ গ্যাস ভিন্ন ভিন্ন আয়তনের পাত্রে ঢোকানো হলে তার চাপ ভিন্ন হয়, ঠিক আছে। তাহলে এই যে তার চাপটা ডিফারেন্ট হবে, এবং কাজেই আমরা ঠিক করে নিতে পারি যদি গ্যাসের আয়তন বৃদ্ধি মাপতে চাই তাহলে আমরা আয়তনটা কতটুকু বাড়ছে কমছে সেটা যদি মাপার চেষ্টা করি তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে যে চাপের যাতে কোনো পরিবর্তন না হয়, ঠিক আছে। এখন যতটুকু আছে চাপ যাতে ঠিক ততটুকুই থাকে। যেহেতু আমরা আয়তনকে কী করতে পারছি না, ফিক্স রাখতে পারছি না, তাহলে আমরা কী করব, চাপটাকে ফিক্স রেখে দেব। এবং সেই চাপটাকে ফিক্স রাখার জন্য কী করা হয়, আমাদের এই সিলিন্ডারের মধ্যে একটা পিস্টন রাখা হয় এবং পিস্টনে একটা নির্দিষ্ট ওজন চাপিয়ে দেওয়া হয়। তাহলে ওজন চাপিয়ে দিলে আলটিমেটলি এই ওজনটা বা পিস্টনটা সবসময় গ্যাসটাকে একটা নির্দিষ্ট সমান চাপে রাখবে, রাইট। কারণ যেহেতু এই পিস্টনের ওজন তো সমান, W তো mg, এটা তো বাড়বে না কমবে না। তাহলে পিস্টনের ওজন যেহেতু সবসময় ফিক্স, এই জন্যে আমার পিস্টনটা গ্যাসের মধ্যে সবসময় সমান চাপ দিয়ে রাখে। এখন তুমি কি করবা, এখন তুমি এখানে তাপ দিয়ে সেটার প্রসারণটা ক্যালকুলেশন করতে পারো। তাহলে বায়বীয় পদার্থের ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি, কিন্তু তরল আর কঠিন পদার্থ কিন্তু চাপ দিয়ে সংকুচিত করা যায় না। তুমি যদি এটাকে লিকুইড বা এখন কঠিন কোনো অবজেক্ট নাও সেটাকে কিন্তু চাপ দিয়ে তুমি সংকুচিত করতে পারবা না, বাট গ্যাসকে খুব সহজেই সংকুচিত করা যায়। তাই প্রথমেই আমাদের গ্যাসের চাপ আর আয়তনের মাঝে সম্পর্কটা জানা দরকার। তাহলে যেহেতু চাপ নিয়ে আমরা কথা বলছি এবং আয়তনের পরিবর্তন নিয়েও কথা বলছি, তাহলে গ্যাসের এই চাপ আর আয়তনের মাঝখানে একটা সম্পর্ক নিয়ে আমাদের আলোচনা করা উচিত, এবং সেটা হচ্ছে PV = nRT। গ্যাসের চাপ এবং আয়তনের মাঝখানে এই সম্পর্কটা থাকে। এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। তোমরা হয়তো কলেজ লেভেলে উঠে ব্যাপারটা আরও বিস্তারিত জানবা, বাট আপাতত সূত্র আকারে মনে রাখতে পারো। P হচ্ছে চাপ, V হচ্ছে আয়তন, N হচ্ছে গ্যাসের মোল সংখ্যা, যে কত মোল গ্যাস এখানে নিলাম আমি, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, একটা কনস্ট্যান্ট, T হচ্ছে তাপমাত্রা। তাহলে এই ক্ষেত্রে এই যে দেখো তাপ দিচ্ছি, আমার গ্যাসটা প্রসারিত হয়ে যাচ্ছে। গ্যাসের উপর কি চাপ বাড়তেছে কমতেছে? চাপ কিন্তু ফিক্স, কারণ আমার পিস্টন আগে যেটা ছিল পিস্টন কিন্তু এখন ততটুকুই আছে। তাহলে পিস্টনটা দিয়ে আমি কী করলাম, চাপটাকে ফিক্স রাখলাম এবং তাপ দিলাম। তাপ দিলে আলটিমেটলি কী হচ্ছে, গ্যাসটা প্রসারিত হয়ে যাচ্ছে, গ্যাসটা আয়তনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর আয়তন চেঞ্জ হলে আলটিমেটলি পিস্টনটা একটু উপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে গ্যাসকে যে পাত্রে ঢোকানো হবে গ্যাসটির সাথে সাথে সেই পাত্রের আয়তন নিয়ে নেবে। তাহলে আমি একটা পাত্রে ঢুকালাম, সে পাত্রে আয়তন নিয়ে নিল, এবং আলটিমেটলি আমরা তাপ দিলাম, তাপ দেওয়ার কারণে গ্যাসটা প্রসারিত হলো এবং উপরে একটা সিলিন্ডার দিয়ে বা একটা পিস্টন দিয়ে এটাকে সবসময় একটা সমান চাপ দিয়ে রাখা হচ্ছে। এখন আমরা এই সূত্রটাকে একটু এক্সপ্লেন করি। আমরা আগেও বলেছি P হচ্ছে চাপ, V হচ্ছে আয়তন, N হচ্ছে গ্যাসের পরিমাণ বা মোলে মাপা হচ্ছে কত মোল গ্যাস আছে, 1 মোল 2 মোল না 3 মোল, আর হচ্ছে একটা ধ্রুবক যেটার মান নর্মালি 8.314 জুল পার কেলভিন মোল, ঠিক আছে, জুল পার কেলভিন পার মোল। দ্যাট মিনস প্রতি মোলের জন্যে এত জুল শক্তি লাগে প্রতি 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে, বা 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে এত জুল শক্তি লাগে, বা আপাতত এটা একটা কনস্ট্যান্ট হিসেবেও তুমি মনে রাখতে পারো, ধ্রুবক হিসেবে। এবং T তো হচ্ছে তাপমাত্রা, যেটা কেলভিনে মাপা হয়। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এভাবে চিন্তা করে নিই যে ওরও তো একটা সহগ থাকা উচিত, গ্যাসেরও তো একটা সহগ থাকা উচিত, যে T1 তাপমাত্রায় গ্যাসের আয়তন V1 ছিল, তাপমাত্রা বাড়াই দিলাম, আয়তন চেঞ্জ হয়ে গেল। তাহলে আমরা আয়তন প্রসারণ সহগের মতো করে βP, এটা যেহেতু প্রেশারটা কনস্ট্যান্ট রেখেছি আমরা, এই জন্য এখানে βP দিচ্ছি।
তাহলে বিটা পি দিয়ে উপরে আয়তনের পরিবর্তন, নিচে তাপমাত্রার পরিবর্তন। এখান থেকে আমরা এই গ্যাসের যে সমীকরণ আমরা জানি এটা ইউজ করব, যে PV1 = nRT1 আর PV2 হচ্ছে nRT2। দ্যাট মিন জাস্ট আয়তনের জায়গায় V1, তার তাপমাত্রা T1, আয়তন যখন V2, তাপমাত্রা তখন T2। তাহলে এই ইনফরমেশনগুলো আমরা ইউজ করলাম। তাহলে এই ইনফরমেশনগুলো ইউজ করলে আমরা, এবং গ্যাসের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা একটু ক্যালকুলেশন করে, যে আলটিমেটলি এখানে PV2 - V1 = nRT2 - T1, আমরা কি করছি, জাস্ট সিম্পলি দুইটা বিয়োগ করে দিচ্ছি। তাহলে বিয়োগ করে দিলে, এবং আলটিমেটলি আমরা যদি এই V1 T1 বা nRT1 দিয়ে ভাগ করে ফেলি, হ্যাঁ, বাম পাশে ধরো P1 V1 দিয়ে ভাগ করলাম, PV1 দিয়ে, আর ডান পাশে হচ্ছে nRT1 দিয়ে ভাগ করলাম। তাহলে ভাগ করে টোরে আলটিমেটলি তুমি যেটা পাবা সেটা হচ্ছে বিটা পি। দ্যাট মিনস কনস্ট্যান্ট চাপে আমার যে গ্যাসের আয়তন প্রসারণ সহগ আছে সেটা হচ্ছে 1/T1। দ্যাট মিনস তার যে আদি তাপমাত্রা ছিল সেই আদি তাপমাত্রা কিন্তু ব্যস্তানুপাতিক। তাহলে গ্যাসের ক্ষেত্রে কনস্ট্যান্ট চাপে, পি দিয়ে বোঝানো হচ্ছে কনস্ট্যান্ট চাপ। তাহলে গ্যাসের ক্ষেত্রে কনস্ট্যান্ট চাপে আমাদের যে আয়তন প্রসারণ সহগ এটা হবে তাপমাত্রার ব্যস্তানুপাতিক। ঠিক আছে, যে তাপমাত্রা যত বাড়বে গ্যাসের আয়তন তত বাড়বে। এইভাবে ব্যাপারটা আমরা চিন্তা করতে পারি। তাহলে এটা কিন্তু কোনো কনস্ট্যান্ট মান না, রাইট? আমাদের অন্যান্য কঠিন বা তরলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম আয়তন প্রসারণ সহগ একটা কনস্ট্যান্ট, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে আয়তন প্রসারণ সহগের মান কিন্তু কনস্ট্যান্ট না, এটা তাপমাত্রার উপর ডিপেন্ড করে। তাপমাত্রা যত বাড়বে আমার আলটিমেটলি আয়তন প্রসারণ সহগও তত বাড়বে বা কমবে। যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে বাড়লে এটা কমবে, এটা কমলে এটা বাড়বে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা এই গ্যাসের এই স্পেশাল আয়তন প্রসারণ সহগের মানটা একটু মনে রাখতে পারি। আমরা পদার্থের অবস্থা পরিবর্তনের তাপের প্রভাব, এটা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখব। আজকের ভিডিও এই পর্যন্তই, এবং এক্ষেত্রে আসলে এই ক্যালকুলেশনটা একটু মাথায় মনে রাখবা বা একটু চিন্তা করবা যে কীভাবে হলো। কিছুই না, জাস্ট আমরা দুইটা বিয়োগ করে দিলাম। বিয়োগ করে দিলে উভয় পাশে আমরা এক পাশে PV1 এবং এক পাশে nRT1 দিয়ে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, আলটিমেটলি তুমি এই রাশিটা, আমার এই রাশিটা আনা উচিত বা এই রাশিটা আনার কথা, তো এই রাশিটা কোনোভাবে আমি নিয়ে আসছি, যে V2 - V1/V1 / T2 - T1, বা এটাকে এই পাশে নিচে নিয়ে আসছি। ওকে, সো আশা করি আসলে ব্যাপারটা বোঝা গেছে, এবং আলটিমেটলি তোমরা বাসায় চিন্তা করলেও বুঝবা। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।